ঠিক আছে। এই চ্যাপ্টারটা শুরু করব পদার্থের গঠন ও ধর্ম। সো এখানে আমরা বেসিক্যালি যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে প্রবাহী প্রবাহী মানে যারা প্রবাহ হতে মানে প্রবাহিত হতে পারে সেই সমস্ত যে ম্যাটেরিয়ালগুলো আছে। মানে প্রবাহিত হতে পারে মানে কে কে প্রবাহিত হতে পারে, কোন কোন পদার্থ, যে কোনো তরল পদার্থ অথবা গ্যাসীয় পদার্থই এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে, তাই তো? সেই প্রবাহীর কি করব, তাদের চাপ ও ঘাত এটা কি জিনিস, এবং কোনো একটা প্রবাহীর অভ্যন্তরে অর্থাৎ এক গ্লাস জল রাখলাম, এক গ্লাস জল কিংবা এক বালতি জলের 10 সেন্টিমিটার নিচে কতটা চাপ হবে, ঠিক আছে? এই সমস্ত জিনিস আমরা বের করা দেখব। সো চ্যাপ্টারটার নাম হচ্ছে কি বলছি আমি, যে পদার্থ, দাঁড়াও তো একটু দাঁড়াও, 1 মিনিট, হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে, দাঁড়াও। 1 মিনিট, হ্যাঁ। ওকে, চলো চলো। কি বললাম, পদার্থ এর কি গঠন ও ধর্ম। একটু সমস্যা হচ্ছে, গঠন ও ধর্ম, ঠিক আছে। পদার্থের গঠন আর হচ্ছে ধর্ম। সো আমরা যদি প্রথমে আমাদের যে জিনিসটা আগে একটু রিমাইন্ড করতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে আমরা চাপ বলতে কি বোঝাম। আমরা যে একটা ভৌত রাশি পড়েছিলাম চাপ, তো চাপের আমরা সংজ্ঞাটা কি পড়েছিলাম বলো তো? চাপের সংজ্ঞা কি পড়েছিলাম, যে চাপ বলতে আমরা কি বুঝি? একটা বস্তুর উপর কতটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, প্রেসারটাই তো চাপ রে ভাই, ওটা তো জাস্ট ইংলিশ নামটা, কিন্তু কি সেই জিনিসটা কি, সেই জিনিসটা কি? চাপ জিনিসটা কি ছিল? চাপ একটা ভৌত রাশি, তো এই ভৌত রাশিটা কি করে মাপতাম? এই ভৌত রাশিটা মাপতাম কি করে? যে চাপ হলো সিম্পলি কি, কোনো একটা তল আছে, সেই তলের একক ক্ষেত্রফলের উপর আমরা কতটা বল প্রয়োগ করছি। ওকে, এটা একটা তল আছে, এই তলের ওপরে আমরা একটা বল প্রয়োগ করছি, কিন্তু সেটা একক ক্ষেত্রফলের ওপর যতটা প্রয়োগ করছি তাকে আমরা চাপ বলি। তাহলে চাপ সিম্পলি কি? চাপ হলো আহ, একক চাপ হলো কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর, চাপ হলো কোনো তলের ডিস্টার্ব করছে, কোনো তলের একক একক ক্ষেত্রফলের ওপর ক্ষেত্রফলের ওপর প্রয়োগ বল। ঠিক আছে, একটা তলের একক ক্ষেত্রফলের উপর যতটা আমরা বল প্রয়োগ করছি তাকে আমরা বলে থাকি চাপ। অর্থাৎ আমরা এর যে গাণিতিক এক্সপ্রেশনটা সেটাও পড়েছিলাম, সেটা সিম্পলি কি ছিল, যে পি সমান সমান কি ছিল, পি তে প্রেসার, তো চাপ সমান সমান কি, বল বাই ক্ষেত্রফল। ওকে, সো বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ এটাকে আমরা এফ বাই এ দিয়ে লিখতাম। এফ ফর কি, ফোর্স, এ ফর এরিয়া। সো অনেক সময় আমরা এটাকে লিখি পি সমান সমান এফ বাই এ। খুব ভালো করে মনে রাখবে, হ্যাঁ। প্রেসার হচ্ছে তাহলে কি, একক ক্ষেত্রফলের উপর প্রয়োগ বলকেই কি বলে, চাপ বলে, এবং অনেক সময় একে আমরা কি বলে থাকি, ঘাত বলে থাকি। এবং চাপ হলো কোনো তলের উপর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রয়োগ বল। হ্যাঁ, এখানে আমি এই জিনিসটা লিখতে ভুলে গেছি,
এটা লম্বভাবে, কেমন ভাবে, লম্বভাবে, কিন্তু এই ডিরেকশনটাও মানে একদম নিচের দিকে, এইরকম না যে এইভাবে একটা ফোর্স প্রয়োগ করছি, ওকে, তারপরে সেই বলটা ক্ষেত্রফল দিয়ে ভাগ করলাম সেইভাবে চাপ বের করব, সেটা নয়। বলটা যে প্রয়োগ করব সেই বলটা যেন অবশ্যই তলের ওপর লম্বভাবে প্রয়োগ করা হয়, ওকে। তাহলে কোনো একটা বল একটা তলের ওপর লম্বভাবে প্রয়োগ করলে ওই বলটা একক ক্ষেত্রফলের ওপর যতটা কাজ করবে সেটাকেই আমরা সিম্পলি বলবো কি, প্রেসার বা চাপ, ওকে। তাহলে এই চাপের যে একক আমরা পড়েছিলাম, এবার বলো তো তোমরা চাপের একক কি হবে তাহলে, এসআই পদ্ধতিতে চাপের একক কি হবে, এসআই পদ্ধতিতে চাপের একক কি হবে বলো, এসআই পদ্ধতিতে চাপের একক কি হবে তাহলে বলো, কি বলের একক ভাগ ক্ষেত্রফলের একক, বলের এসআই একক কত, বলের এসআই একক কত, নিউটন। তোমরা কি ভুলে গেছো নাকি মনে করতে পারছো না? এটা হচ্ছে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক কি, ক্ষেত্রফলের এসআই একক কি হবে, ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফলের মিটার পার সেকেন্ড, পড়াশোনা করো ভাই একটু, ক্ষেত্রফলের হচ্ছে মিটার স্কোয়ার, ওকে। তাহলে এটা কি দাঁড়ায়, এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখি, নিউটন পার মিটার স্কোয়ার। আর এই যে এসআই এককটা নিউটন পার মিটার স্কোয়ার চাপের, এই এককটারই অন্য একটা নাম আছে, সেই নামটা কি, সেই নামটা হচ্ছে পাস্কেল। কি নাম, পাস্কেল, ওকে। তাহলে পাস্কেল হচ্ছে কার একক, পাস্কেল হচ্ছে সিম্পলি তোমার হচ্ছে ক্ষেত্রফলের, সরি ক্ষেত্রফল বলি কেন, চাপের একক, ওকে। অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার এই এককটারই অন্য নাম হচ্ছে পাস্কেল, ওকে। তাহলে এর সিজিএস এককটা কি হবে চাপের বলো তো, চাপের সিজিএস পদ্ধতিতে একক কত হবে, ডাইন, শুধু ডাইন, ডাইন পার সেমি স্কয়ার। হ্যাঁ ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার, ওকে। আমি সিম্পলি সিএম লিখে দিলাম। এবার এর এই যে চাপের তাহলে মাত্রা কি হবে বলো তো, চাপের মাত্রা কি হবে, চাপের মাত্রা কি দাঁড়াবে বলতে পারবে কেউ, মাত্রা কিন্তু আছে আমাদের সিলেবাস, হ্যাঁ। তাহলে মাত্রা সমান সমান কি হবে, বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। এবার তোমরা বলো বলের মাত্রা কত পড়েছিলাম আমরা, বলের মাত্রা ভাগ ক্ষেত্রফলের মাত্রা, বলের মাত্রা কত, বলের মাত্রা হচ্ছে ml t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বলের মাত্রা। ক্ষেত্রফলের মাত্রা কত, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, ওকে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে এটা এম এল ইনভার্স t টু দি পাওয়ার -2, তাহলে এটা হচ্ছে চাপের মাত্রা, ওকে। মনে রাখতে হবে, এগুলো কিন্তু বাড়িতে পড়াশোনা করতে হবে, এমনি এমনি মনে থাকবে না, হ্যাঁ, ওকে। এবার এটা তো আমরা সিম্পলি কি চাপ সম্পর্কে একটু ডিসকাস করলাম, কারণ এই জিনিসটা আমাদের প্রয়োজন হবে এই চ্যাপ্টার জুড়ে। এখন আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেখানে এই জিনিসটা খুব রিলেটেড আর কি। এবার আমরা বলছি যে প্রবাহীর চাপ বলতে কি বুঝি, প্রবাহীর চাপ ও ঘাত, ওকে, এই দুটো জিনিস আমরা দেখব, প্রবাহীর চাপ বলতে কি বুঝি আর প্রবাহীর ঘাত বলতে কি বুঝি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার প্রবাহী বলতে কি বুঝি আমরা। সো প্রবাহী হচ্ছে যে সমস্ত পদার্থ কি করতে পারে, প্রবাহিত হতে পারে, তাদেরকেই আমরা সিম্পলি প্রবাহী বলে থাকি। যেমন কি জল কি এক জায়গা থেকে আরেক জায়গা প্রবাহিত হতে পারে, তাহলে জল হচ্ছে কি একটা প্রবাহী। গ্যাস, যে কোনো একটা গ্যাস ধরো, ঠিক আছে, আমরা যদি কোথাও একটা ধূপকাঠি লাগাই তাহলে কি হয়, সে তার গন্ধটা আস্তে আস্তে পুরো ঘরে ছড়িয়ে পড়ে, ঘরের কোথাও একটা কোণে লাগে, তার মানে কি, যে গ্যাসগুলো উঠছে ইয়ে থেকে, ধোঁয়াগুলো তোমার ধূপকাঠি থেকে, সেটা কি আস্তে আস্তে সব জায়গায় প্রবাহিত হচ্ছে। তাহলে যে কোনো তরল অথবা যে কোনো গ্যাস, এগুলোই হচ্ছে প্রবাহী সিম্পলি, ওকে। সো প্রবাহী মানে তরল আর গ্যাসকে বোঝায়, যারা প্রবাহিত হতে পারে। সো প্রবাহী সিম্পলি কি, যে পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকেই বলি আমরা কি, প্রবাহী। যে পদার্থ
প্রবাহিত হতে পারে। ওকে, সো কি কোন কোন পদার্থ প্রবাহিত হতে পারে? যে কোনো ধরনের তরল পদার্থ বলো, সে তেল বলো, তোমার জল বলো, তাহলে যে কোনো তরল, আর যে কোনো গ্যাস, যে কোনো গ্যাসীয় পদার্থ সেগুলো কি প্রবাহিত হতে পারে। তাহলে যে কোনো তরল ও গ্যাসীয় পদার্থই হচ্ছে কি প্রবাহী। এবার এই প্রবাহীর চাপ ও ঘাত বলতে কি বুঝি? ওকে, তাহলে সিম্পলি একটা এক্সাম্পল দিচ্ছি যে কি হয়। সিম্পলি আমাদের কাছে ধরো বড় একটা কি আছে, বড় একটা প্লাস্টিকের ড্রাম আছে। এই ড্রামের মধ্যে, প্লাস্টিকের কন্টেইনারের মধ্যে কি রাখা আছে? জল রাখা আছে। পুরোটা এত দূর অবধি জল ভর্তি। এবার আমরা যদি কোথাও কি করি, এই যে নিচের দিকে যে জল আছে কোথাও এখানে একটা আমরা একটা ছিদ্র করে দিলাম, এখানে একটা ছিদ্র করে দিলাম। যদি আমরা ছিদ্রটা করে দেই তাহলে কি হবে, জলগুলো কিন্তু এই ছিদ্র দিয়ে আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবে। ওকে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, কারণ এই যে জলগুলো আছে ওপরের জলের মলিকুলগুলো, এগুলো কি করে, এগুলো চাপ দেয় নিচের ওপর। তার ফলে কি হয়, তার ফলে এদিকে জল বেরিয়ে যেতে থাকে। এবং আমরা যদি এই জলের প্রবাহটাকে বন্ধ করতে চাই বাইরের থেকে, তাহলে বাইরের থেকে হাত দিয়ে আমাদের এখানে একটা কি বল প্রয়োগ করতে হয় লম্বভাবে, তবেই আমরা এই জলের ফ্লোটাকে বন্ধ করতে পারি। ওকে, সো প্রবাহটাকে বন্ধ করতে গেলে আমাদেরকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে লম্বভাবে, অর্থাৎ আমাদেরকে একটা চাপ দিতে হচ্ছে। ওকে, তাহলে অবভিয়াসলি কি হচ্ছে, এই দিকেও তরল পদার্থগুলো একটা চাপ দিচ্ছে, তার ফলেই কি হচ্ছে, তরল পদার্থগুলো বেরিয়ে যাচ্ছে বাইরে, সেটা জল হোক বা অন্য কোনো তরল পদার্থ হোক। ওকে, তাহলে কি বুঝতে পারছি, এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে তরল পদার্থগুলো কি হচ্ছে, তরল পদার্থ বা যে কোনো গ্যাসকে আমরা যদি কোনো একটা পাত্রে রাখি, তাহলে সেই পাত্রের যে তলগুলো আছে সেই তলের ওপর এবং একদম নিচের যে তলদেশ আছে তার উপরেও, প্রত্যেকটা তলের ওপর লম্বভাবে একটা বল প্রয়োগ করে, তাই না? এটাই আমরা বুঝতে পারছি এখান থেকে। আমার কথাটা কি ক্লিয়ার সবার কাছে বলো? যে যে কোনো পাত্রে যখন আমরা তরল পদার্থ রাখছি, তরল বা গ্যাসীয় পদার্থ যে কোনো একটা গ্যাসও যদি রেখে দেই, তাহলে কি হবে, সেই তরল বা গ্যাসীয় পদার্থ ওই যে পাত্রটা আছে, পাত্রের প্রত্যেকটা তলের ওপর লম্বভাবে একটা বল প্রয়োগ করে। এই যে লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে তাকেই আমরা বলছি ওই প্রবাহীর কি ঘাত। আর চাপটা কি, সিম্পলি এই যে এদের উপর তো একক ক্ষেত্রফলের উপর কোনো না কোনো বল প্রয়োগ করবে। ওকে, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে তোমার হচ্ছে চাপ। ওকে, তাহলে সেটা হয়ে যাবে প্রবাহীর চাপ। তাহলে প্রবাহীর ঘাত কি? প্রবাহীর ঘাত বলতে তাহলে আমরা কি বুঝতে পারছি, সবার কাছে কি ক্লিয়ার আমার কথাটা বলো? আমি যা যা বললাম, ওকে, এবং বাড়িতেও পড়াশোনা করো, শুধু ক্লাস করলে হবে না, বাড়িতেও সাথে সাথে পড়াশোনা করো, তাহলে জিনিসগুলো আরো একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে তরল বা গ্যাসীয় পদার্থ, একটু দাঁড়াও তো, হ্যাঁ অনেক প্রবলেম হচ্ছে লিখতে, একটু দাঁড়াও। ওকে চলো। ওকে, তরল বা গ্যাসীয়, তরল বা গ্যাসীয় পদার্থ অর্থাৎ যাদেরকে এক কথায় আমরা কি বলি, অর্থাৎ প্রবাহী, অর্থাৎ কোনো প্রবাহী সংলগ্ন, অর্থাৎ কোনো প্রবাহী সংলগ্ন, সেম প্রবলেম হচ্ছে, দাঁড়া 1 মিনিট, হ্যাঁ। কোনো প্রবাহী সংলগ্ন কি হচ্ছে, কোনো তলের ওপর, কোনো
তলের উপর কোনো তলের উপর ওই প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে, ওই প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে, যে বল প্রয়োগ করে তাকেই প্রবাহীর ঘাত বলে। প্রয়োগ করে, ওকে, করে তাকেই প্রবাহীর ঘাত বলে, তাকেই প্রবাহীর ঘাত বলে। ওকে, তাহলে আমি যেটা বললাম যে যে কোনো পাত্রে কিংবা যে কোনো জায়গায় আমরা যদি রাখি, কিংবা বাইরেও যে জায়গাতে আছে, ধরো বাইরে কোনো একটা বাঁধের উপরে, একটা বাঁধের মধ্যে অনেকগুলো জল হয়েছে, একটা বাঁধ উঁচু করে আমরা বেঁধেছি, তার মধ্যে নিচে জল জমা হয়ে আছে, ওকে, সেই বাঁধের উপরেও তাহলে কি করবে, বল প্রয়োগ করবে লম্বভাবে, তাহলে সেটা হয়ে যাবে সেক্ষেত্রে ঘাত। ওকে, তাহলে যে কোনো প্রবাহী, সেটা কি তরল হোক বা গ্যাসীয় হোক, সে কি করবে, তার সংলগ্ন যে কোনো তলের উপর সে কি লম্বভাবে একটা বল প্রয়োগ করবে, সেই বলটাকেই আমরা বলে থাকি কি প্রবাহীর ঘাত। ওকে, তাহলে ঘাত মানে সিম্পলি কি, তাহলে ঘাত মানে কি সিম্পলি একটা বল, তাই তো। তাহলে ঘাত মানে সিম্পলি কি, সাধারণভাবে আমরা বলতে পারি বল। যে বলটা কে দিচ্ছে, যে বলটা তরল বা গ্যাসীয় পদার্থ অর্থাৎ প্রবাহীগুলো দিচ্ছে। কাকে দিচ্ছে, কোনো একটা তলের ওপর দিচ্ছে, কিরকম ভাবে দিচ্ছে, লম্বভাবে দিচ্ছে। ওকে, তাহলে যদি ঘাত একটা সিম্পলি একটা বল হয়, তাহলে তোমরা আমাকে বলো যে ঘাত একটা কি ধরনের রাশি হবে, স্কেলার রাশি হবে নাকি ভেক্টর রাশি হবে? ঘাত কি ধরনের রাশি হবে, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? ঘাত হচ্ছে এক ধরনের বল। বল কি ধরনের রাশি হয় ভাই? বল কি ধরনের রাশি হয়? ভেক্টর রাশি। হ্যাঁ, ভেক্টর রাশি। ওকে, তাহলে এটাও একটা ভেক্টর রাশি হবে। কারণ কি, ঘাত হচ্ছে এক ধরনের বল যেটা লম্বভাবে প্রয়োগ করছে, কোন দিকে, লম্বভাবে, মানে এর একটা ফিক্সড ডিরেকশন আছে। ওকে, একটা ফিক্সড ডিরেকশন আছে যে প্রত্যেকটা যে তল থাকবে সেই তলের উপর লম্বভাবে প্রয়োগ করবে। ওকে, তাহলে সেটা কি একটা, অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, কিন্তু চাপ যদি বলো সিম্পলি চাপ, চাপ কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি নয়। চাপ কি কারণে ভেক্টর কোয়ান্টিটি নয়? কারণ চাপ হচ্ছে সিম্পলি একক ক্ষেত্রফলের কোনো তলের উপর যে বলটা প্রয়োগ করি, তাকেই আমরা বলে থাকি কি, তাকেই আমরা বলে থাকি হচ্ছে চাপ। ওকে, সো চাপের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে কোনো দিক বলে দেওয়া নাই। যে কোনো একটা তলের উপর লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে একক ক্ষেত্রফলের উপর, তাকেই বলছি চাপ। সো চাপ কিন্তু স্কেলার রাশি, কিন্তু ঘাত একটা কি, ঘাত কিন্তু একটা ভেক্টর রাশি। ভালো করে মনে রাখবে, কনফিউজ হবে না। ওকে, অনেক সময় দিয়ে দেয় যে চাপ ও প্রবাহীর ঘাত কি ধরনের রাশি, সে একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। এবার দেখো, আমরা তাহলে ইয়ে কি দিলাম, প্রেসার একটু আগেই দেখলাম, যে একটু আগেই আমরা দেখলাম চাপ সমান সমান কি, চাপ সমান সমান F/A। ওকে, তার মানে কি, একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে এই বলটা প্রয়োগ হচ্ছে। ওকে, একক ক্ষেত্রফলের ওপর কত লম্বভাবে এই বলটা প্রয়োগ হচ্ছে। চাপের ডেফিনেশন কি বলে, চাপের সংজ্ঞাই তো তাই বলে যে এফ একটা ফোর্স, যে ফোর্সটা এ এরিয়ার মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে একক ক্ষেত্রফলের ওপর কতটা বল প্রয়োগ হয়েছে, এতটা বল। এবার আমি যদি বলি যে টোটাল এ ক্ষেত্রফলের ওপর কতটা বল প্রয়োগ হয়েছে, তাহলে টোটাল বল প্রয়োগ হয়েছে, এই ইকুয়েশনটা থেকে কি আমি লিখতে পারি যে পি এফ সমান সমান কি লিখতে পারি, পি গুণ এ। ওকে, অর্থাৎ কি হচ্ছে, এখান থেকে পাচ্ছি এই যে এটা, এই বলটা তাহলে কি, এই বলটা প্রয়োগ হচ্ছে এ এরিয়ার উপর। ওকে, তাহলে এটাকেই বলতে পারি আমরা তরলের ঘাত। আর তরলের ঘাত সমান সমান তাহলে কি হচ্ছে, তরলের ঘাত সমান সমান হচ্ছে তরলের চাপ গুণ ক্ষেত্রফল। ইম্পর্টেন্ট একটা রিলেশন, তরলের চাপ গুণ ক্ষেত্রফল, এটাই হচ্ছে কি বোঝাবে, এটাই তরলের ঘাত বোঝাবে। ওকে, তাহলে তরলের ঘাত সমান সমান সিম্পলি হচ্ছে কি, তরলের চাপ এবং কতটা ক্ষেত্রফলের উপর সেই চাপটা দিচ্ছে, তাদের গুণফলকেই আমরা বলবো কি, তোমরা ঘাত। ওকে, সো সিম্পলি অনেক সময় এটাকে এভাবে লিখি, তরলের ঘাত সমান সমান চাপ গুণ ক্ষেত্রফল। ওকে, তরলের চাপ, চাপটা হচ্ছে কার চাপ, তরলের চাপ। ক্লিয়ার কি, বলো?
হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এবার আমরা যে কোনো একটা প্রবাহীর অভ্যন্তরে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে চাপ কত হবে সেটা আমরা বের করব। ওকে, সেটা আমরা বের করব। এটা আবার এখানে এসে আছে রে। ওকে চলো, এই প্রবলেমটা যে কেন হচ্ছে আবার। ওকে, সো এখানেই আমরা লিখি। তো এবার আমি যে জিনিসটা বলছি যে প্রবাহীর অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে চাপ কি করে বের করব এবং সেটা কত হবে। প্রবাহের অভ্যন্তরে, প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, অর্থাৎ ব্যাপারটা কিরকম, ব্যাপারটা ধরো আমরা একটা বড় পাত্রের মধ্যে জল রেখেছি, ধরো এই একটা বড় পাত্র, এই একটা ড্রাম, এর মধ্যে আমরা জল বা অন্য কোনো তরল রেখেছি। ওকে, একদম এই দু অব্দি ফুল আছে। তাহলে কোন অভ্যন্তরে মানে এর ভেতরে, এর ভেতরে ধরো কোনো একটা এই রকম একটা পয়েন্টে আমরা কি প্রবাহীর চাপটা বের করতে চাই, তাহলে সেটা কিরকম হবে। ওকে, ধরো যে প্রবাহীর এই যে অভ্যন্তরে যে বিন্দুটা, সেটা ধরো প্রবাহীর যে উপরিতল আছে, উপরিতল থেকে কত গভীরে আছে, ধরো এইচ গভীরে আছে। এবং এই যে এখানে যে প্রবাহীটা রেখেছি, প্রবাহীর ঘনত্ব ধরো ডি। তাহলে ডি কি, ডি হচ্ছে প্রবাহীর ঘনত্ব। প্রবাহী মানে কি, এই পাত্রে আমরা যা রাখবো, যদি জল রাখি তাহলে জলের ঘনত্ব, যদি কেরোসিন রাখি তাহলে কেরোসিনের ঘনত্ব। ওকে, কেরোসিনের ঘনত্ব। হুম হুম হুম। ওকে, তাহলে এটা হচ্ছে প্রবাহীর ঘনত্ব, আমরা ডি ধরে নিচ্ছি। আর এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে কত গভীরে আছে সেটা, গভীরতা। কোথার থেকে গভীরতা, প্রবাহীর উপরিতল থেকে গভীরতা। ওকে, এবং আমরা জি ধরে নিচ্ছি কি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাই যদি হয় তাহলে এইচ অভ্যন্তরে, অর্থাৎ এই একটা বিন্দুতে কত চাপ প্রয়োগ করবে। ওকে, চাপ সমান সমান আমরা কি জানি, চাপ সমান সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল, তাই তো, বল বাই ক্ষেত্রফল। এবার আমরা কি, এই যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোন তলটাতে আছে, এই তলটাতে আছে। তাহলে এই যে পুরো তলটার যা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমরা ধরে নিচ্ছি যে এ, আমরা ধরে নিচ্ছি এ সেই ক্ষেত্রফলটা। এবার এ ক্ষেত্রফল যদি হয় তার মানে এ কি দাঁড়াচ্ছে, পুরো কন্টেইনারটার যে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে সেটা, মানে ক্ষেত্রফল মানে কি, এর সারফেসটার ক্ষেত্রফল। এবার দেখো এই যে এই পয়েন্টের উপরে যতগুলো জল বা প্রবাহী আছে, এদের যা ওজন হবে সেই ওজনটাই তো এখানে কাজ করবে, আর সেই ওজনটাই তো বল দেবে এই তলটার উপর, তাই না। আমার কথাটা কি বুঝতে পারছো, বলো ভালো করে। যে এই তলের ওপরে যতগুলো জল থাকবে, সব জলের ওজনগুলো কি নিচের দিকে কাজ করবে, তাই না। তাহলে সেই জলের ওজন কি, ওজন তো সিম্পলি একটা কি বল, এক ধরনের বল। তাহলে এই যে তরলের সম্পূর্ণ ওজনটা এই তলটার ওপরে কাজ করবে লম্বভাবে। ওকে, তাহলে সেই বলটা কত হবে, বলটা হচ্ছে এই যে তরলটা আছে, তরলটার ওজন। তাহলে এখানে কতটা পরিমাণ তরল আছে সেটা আমরা বের করব। ওকে, তরলের ওজন বাই ক্ষেত্রফল, সেটাকে এ নিয়েছি। এবার তরলের ওজন কত হবে, তরলের ওজন হবে এখানে কত, ওজন সমান সমান কি হয়, ওজন সমান সমান আমরা কি জানি, ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, তাই না। ডাব্লিউ সমান সমান এম জি পড়েছি আমরা, বলো।
ডাব্লিউ সমান সমান mg আমরা পড়েছি, বলো। হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ, তাহলে এবার তরলের ভর লাগবে। আবার ভর সমান সমান দেখো তো এটা হয় কি না। ভর সমান সমান এটা কি হয়, যে তোমার আয়তন গুণ ঘনত্ব, আয়তন গুণ ঘনত্ব এটা মিলে হয় ভর, তার সাথে আবার গুণ আছে কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে তরলের ওজনের জায়গায় আমরা সিম্পলি লিখতে পারি তরলের আয়তন। এবার তোমরা বলবে স্যার এম এর জায়গায় আমি কেন লিখছি, আমরা কি জানি ঘনত্ব সমান সমান কি জানি, এম বাই ভি জানি না। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, এটা পড়েছিলাম, বলো। হ্যাঁ স্যার পড়েছি। তাহলে এখানে এম সমান সমান কি লেখা যায়, ডি ইন্টু ভি। ওকে, তাহলে ডি হচ্ছে ডেন্সিটি মানে ঘনত্ব, ভি হচ্ছে কি আয়তন, তাহলে সেজন্য আমি ঘনত্ব গুণ আয়তন লিখলাম। ওকে, তাহলে তরলের ওজন হচ্ছে কি, তরলের ওজন হচ্ছে আয়তন, তরলের আয়তন গুণ তরলের ঘনত্ব গুণ কি লাস্টে আছে জি ডিভাইডেড বাই এ। এবার এই যে তরল, কোনটুকু তরলের আয়তন লাগবে, এই তলের ওপরে যতটুকু তরল আছে, তাহলে কি আয়তন কত হবে এই তরলের, আয়তন হচ্ছে যেহেতু এর সারফেস এরিয়া মানে সারফেসটার এরিয়া হচ্ছে এ আর হাইট হচ্ছে এইচ, তাহলে আয়তন হচ্ছে এ ইন্টু এইচ। ঘনত্ব কত, ঘনত্ব হচ্ছে ডি, আর কি আছে গুণ জি, ক্ষেত্রফল নিচে কত এ, তাহলে এ এ ক্যান্সেল আউট, তাহলে কি পাচ্ছি এইচ ডি জি। তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়াচ্ছে যে তরলের অভ্যন্তরে বা প্রবাহীর অভ্যন্তরে এইচ গভীরে অবস্থিত একটি বিন্দুতে এতটা চাপ কাজ করবে। ওকে, তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন দেওয়া থাকে যে একটা তরল রাখা আছে যার ঘনত্ব দেওয়া আছে এবং সেটা তোমার তোমার তলের উপরিতল থেকে ধরো 10 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার নিচে আছে, তাহলে তার মধ্যে কত চাপ কাজ করবে, তাহলে সেটা আমরা ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। তাহলে কি দাঁড়াচ্ছে, পি সমান সমান এইচ ডি ইন্টু জি। ওকে, সবার কাছে ক্লিয়ার বলো, সবার কাছে ক্লিয়ার বলো। হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে আমি একটা প্রবলেম দিয়ে দিচ্ছি। এরকম আছে প্রবলেমটা। আচ্ছা এই জিনিসটা কেন ইয়ে হচ্ছে না, এই জিনিসটা না হলে না, না শুনলে ইয়ে হয়ে যাচ্ছে, প্রবলেম হয়ে যাচ্ছে। ওকে চলো, তাহলে আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমাদের, এরকম ধরনের প্রশ্নটা দিচ্ছি, যে একটি লম্ব বৃত্তাকার, একটি লম্ব বৃত্তাকার চোঙ, বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। ওকে, কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমি মানে লম্ব বৃত্তাকার চোঙ মানে এরকম এরকম, হ্যাঁ, আর ভূমির ক্ষেত্রফল মানে এই যে এই তলটার ক্ষেত্রফল দেওয়া আছে। ওকে, এই ক্ষেত্রফলটা মানে এর ভ্যালুটা দেওয়া আছে, সহজ কোথায়। এবার প্রশ্ন কি, চোঙে আরো দেওয়া আছে, চোঙে 20 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত জল আছে, চোঙে 20 সেন্টিমিটার
উচ্চতা পর্যন্ত জল আছে। ওকে, তাহলে চোঙের মধ্যে এতটা জল আছে। এবার কি ইয়ে বের করতে বলছে, ওই চোঙের তলদেশে, ওই চোঙের ওই চোঙের তলদেশে তলদেশে কি বের করতে বলেছে, জলের চাপ ও ঘাত কত হবে, জলের চাপ ও ঘাত কত হবে। ওকে, তাহলে এই একটা চোঙ যার ভূমির ক্ষেত্রফলটা দেওয়া আছে, অর্থাৎ এর ভ্যালুটা দেওয়া আছে 10 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, যার মধ্যে কত দূর অবধি জল আছে, আপ টু 20 সেন্টিমিটার অবধি জল আছে, মানে এটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে বলছে চঙে এই যে চোঙটা আছে, চোঙের একদম তলদেশে চাপ আর ঘাত কত হবে সেটা বের করতে বলেছে। বলো, তাহলে চাপের ফর্মুলা কি জানি, একটু আগেই বের করলাম, চাপ সমান সমান কি হয়, কোনো একটা এইচ গভীরে কোনো বিন্দুতে চাপ কত হয়, এইচ ডিজি। ওকে, তাহলে এইচ কত, এখানে এইচ হচ্ছে কত গভীরে, একদম নিচে তলদেশে বের করতে বলছে, তার মানে এইচ এর ভ্যালু কত হবে বলো তো, এইচ এর ভ্যালু কত হবে বলো। 20। হ্যাঁ 20 হবে। এবার জলের ঘনত্ব কত, সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত, এখানে সিজিএস এককে আছে তাই তো, সেন্টিমিটার স্কোয়ার এবং সেন্টিমিটারে আছে দুটোই। সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত হয়, জলের ঘনত্ব বলতে পারছো না, 1 গ্রাম/সেন্টিমিটার কিউব হয়, ডি এর ভ্যালু 1 হবে। এবার জি এর ভ্যালু কত হয় সিজিএস এ বলো, অভিকর্ষজ ত্বরণের মান কত, 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে জি এর জায়গায় বসাবো কত, 980। এই ভ্যালুগুলো কিন্তু তোমাকে বলে দেওয়া থাকবে না কোশ্চেনে, আমি আবারও রিপিট করছি, এগুলো তোমাকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে না, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, এগুলো তোমাকে মাথায় করে নিয়ে যেতে হবে, তোমাকে প্রোভাইড করে দেওয়া থাকবে না কোশ্চেনে। সো এই জিনিসগুলো ভুলে গেলে কিন্তু চলবে না, এই জিনিসগুলো ভুলে গেলে তুমি প্রবলেম সলভ করতে পারবে না, এই ধরনের প্রবলেম। তাহলে বলো চাপ কত হচ্ছে, এখানে গুণ করলে কত হবে বলো, কত হচ্ছে বলো, 19600 একক কি হবে, চাপের একক সিজিএস পদ্ধতিতে সেটা কত, ডাইন/সেমি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা দাঁড়ালো চাপ। তাহলে এবার ঘাত কত হবে বলো, ঘাত, এবার বলো ঘাত কত হবে, ঘাত, ঘাত সমান সমান কি হয়, চাপ গুণ ক্ষেত্রফল। এবার তুমি চাপ বের করেছো, ক্ষেত্রফল বের করেছো, চাপ কত ক্ষেত্রফল কত বসিয়ে দাও, চাপ এটা, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কত হবে 19,600 গুণ 10, তাহলে সমান সমান কত হবে, একটা শূন্য অ্যাড আউট। 1,96,000। তাহলে একক কি হবে, ঘাতের একক কি হয়, নিউটন, নিউটন পার মিটার। তাই চাপ আর ঘাত একই জিনিস, আর নিউটনই বা কেন হবে, এগুলো তো সব এসআই পদ্ধতিতে, সরি সিজিএস পদ্ধতিতে করছি। আরে সিম্পলি ডাইন হবে ভাই, ঘাত কি বললাম, যে ঘাত হচ্ছে বলের সাথে সমান, তাই না, ঘাত হচ্ছে এক ধরনের বল, যে বলটা কোনো একটা প্রবাহী তার তলকে দিচ্ছে, সংলগ্ন তলকে একক, মানে তোমার একক তো নয়, লম্ব ভাবে দিচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে ঘাত, সিম্পলি ডাইন। ওকে, এবার এটাকে আবার এইভাবে লিখতে পারি বলো তো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1.96 ইন্টু 10⁵ ডাইন। ওকে, এবার 10⁵ ডাইন মানে কত নিউটন, 10⁵ ডাইন মানে কত নিউটন বলো,
হ্যাঁ, এই তোমরা তো পড়াশোনাই করছো না। আমি তো আগের চ্যাপ্টারে ডাইন আর নিউটনের রিলেশন বলেছিলাম। কত হয় 1 নিউটন সমান সমান কত ডাইন হয়? হ্যাঁ 10⁵ হ্যাঁ, তো আমি উল্টো দিকে বলেছি, চুপচাপ আছো কেন? তো আমি বলেছি 10⁵ ডাইন সমান সমান কত নিউটন? কি 1 নিউটন হবে? হ্যাঁ, তাহলে এর জায়গায় আমি নিউটন পুট করতে পারি, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 1.96 নিউটন। এটাও উত্তরে দেওয়া থাকতে পারে অপশনে, তোমরা বের করলে এটা অপশনে এটাও দেওয়া থাকতে পারে। সো জাস্ট দিস ইজ দ্য কনভার্সন ফ্রম সিজিএস ইউনিট টু এসআই ইউনিট। সিজিএস একক থেকে এসআই এককে জাস্ট এটা কনভার্সন, বলের এককের। ওকে, চলো এবার আমি আরেকটা তোমাদেরকে দিচ্ছি। ওকে, চলো এই রকম ধরনের একটা প্রবলেম দিচ্ছি, এটা ট্রাই করবে সবাই। একটি বিকারে সমান ওজনের পারদ ও জল আছে। পারদ ও জল আছে। ওকে, একটি বিকারের মধ্যে সমান ওজনের কি আছে? পারদ আছে আর জল আছে। দুই তরলের মোট উচ্চতা কত? দুই তরলের মোট উচ্চতা দেওয়া আছে 29.2 সেন্টিমিটার। ওকে, পাত্রের তলদেশে মোট চাপ কত? এটা হচ্ছে প্রশ্ন। পাত্রের তলদেশে মোট চাপ কত? ওকে, পারদের ঘনত্ব তোমাদেরকে দেওয়া আছে। পারদের যে ঘনত্ব সেটা দেওয়া আছে। জলের ঘনত্ব তো জানোই তোমরা। পারদের ঘনত্ব দেওয়া আছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে বলো, এটি বিকারে সমান ওজনের পারদ ও জল আছে। দুই তলের মোট উচ্চতা 29.2 সেন্টিমিটার। তাহলে পাত্রের তলদেশে মোট চাপ কত? তাহলে এখানে কি, এখানে এইরকম ব্যাপার যে একই কন্টেইনারের মধ্যে পারদ আর জল মিলিত আছে। ওকে, তাহলে পারদ অর্ধেক আছে, জল অর্ধেক আছে। ওকে, তাহলে মোট যে ওজনটা বের করবে, সেই মোট ওজনটা কি? পারদের ওজন যোগ জলের ওজন। পারদের ওজন কত? পারদ হচ্ছে যতটা আছে অর্ধেক আছে, টোটালের অর্ধেক, আর জল আছে অর্ধেক। ওকে, তাহলে আগে টোটাল যে কোনো একটা তরল যদি থাকে তাহলে টোটাল ওজনটা কত হবে সেটা আগে বের করো। তারপরে টোটাল ওজন তাহলে কত হবে? টোটাল ওজন এই পাত্রে যদি 29.2 সেন্টিমিটার অবধি থাকে, ওকে, তাহলে টোটাল কত থাকবে? বলো। বলো কি করে করব, বলো। কারো মাথায় কিছু আসছে কি? ওকে, চলো তাহলে ওজন আমি তোমরা না সত্যি বলবো, একটু পড়াশোনা করো হ্যাঁ বাড়িতে। আমি ধরে নিচ্ছি যে এখানে পারদ আর জল আছে, তো আমি ধরে নিচ্ছি যে পারদের যে গভীরতা, মানে পারদ সেটা 8 সেন্টিমিটারের গভীরতায় আছে। ওকে, এতটুকু কোনো একটা জায়গায় পারদ আছে।
ওকে, আর বাকিটুকু তাহলে কি থাকবে, জল থাকবে। তাহলে পারদ যদি 8 সেন্টিমিটার থাকে তাহলে জল কতটুকু থাকবে, জল থাকবে টোটালটার থেকে বাদ দেব, অর্থাৎ 29.2 থেকে এইচ বাদ দেব, এত সেন্টিমিটারের জল আছে। ওকে, তাহলে পারদ যদি এতটা থাকে, এতটা পারদের ওজন কত, এতটা পারদের ওজন কত, এতটা পারদের ওজন কত হবে? আমরা যদি যদি এটার ক্ষেত্রফল ধরে নেই, ওকে, আমরা এটার ক্ষেত্রফল ধরে নিলাম, তাহলে এই পারদের যে ওজন হবে সেই ওজনটা কত হবে বলো তো? পারদের 8 সেন্টিমিটার পারদের ওজন কত হবে বলো? এর ভূমির ক্ষেত্রফল হচ্ছে এটা ধরে নিয়েছি। কি করে বের করি? একটু আগেই না বের করলাম ওজনটা, কি করে বের করলাম বলো? ওজন বের করা শেখালাম না আগে? এই যে এখান থেকে বের করলাম ওজনটা কি করে, ভর গুণ গ্রাম, ভরটাকে লিখলাম আয়তন গুণ ঘনত্ব গুণ কি জি। তাহলে আয়তন বের করো, ঘনত্ব আছে দেওয়া, তারপরে জি দিয়ে গুণ করে দাও, আয়তন কত হবে, ভূমির ক্ষেত্রফল আর লেন্থ হচ্ছে কত এইচ। তাহলে আয়তন কত দাঁড়াচ্ছে, ইন্টু এইচ, এটা হচ্ছে আয়তন। ঘনত্ব কত, ঘনত্ব হচ্ছে এটা 13.6। জি কত, জি এর ভ্যালু কত, সিজিএস পদ্ধতিতে 980। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওজন। কার ওজন? পারদের ওজন, 8 সেন্টিমিটার পারদের ওজন। জলের ওজন কত হবে, এতটা জল আছে, তাহলে এতটা জলের ওজন কত হবে? ওকে, তাহলে এখানে এইচ এর জায়গায় এই ভ্যালুটা হবে, বাকি সব সেম। তাহলে এইচ এর জায়গায় এই ভ্যালুটা 29.2 মাইনাস এইচ। জলের ঘনত্ব কত, 1, জি এর ভ্যালু কত, 980। এবার কোশ্চেনে দেওয়া আছে এই দুটো ওজন সমান, তাহলে কি আমি লিখতে পারি যে এইচ গুণ 13.6 গুণ 980 ইকুয়াল টু এ গুণ 29.2 মাইনাস এইচ গুণ 1 গুণ 980। তাহলে দেখো 980 এ এ 980 ক্যান্সেল আউট। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এটা 13.6 সমান সমান 29.2 মাইনাস কত, কত দাঁড়াচ্ছে, এখানে এইচ আছে, মাইনাস এইচ। ওকে, তাহলে এটা কত আসছে দেখো, 13.6 এইচ, এটা এদিকে আসলে একটা যোগ হয়ে যাবে, মানে 14.6 এইচ হবে। দিস ইজ ইকুয়াল টু 29.2। তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে, এটা দিয়ে কাটলে 2 হবে, অর্থাৎ এইচ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে পারদের যে হাইট, সেই পারদের হাইট হচ্ছে এত। ওকে, তাহলে জলের হাইট কত হবে, তাহলে এটা হচ্ছে পারদের হাইট, তাহলে জলের যে হাইটটা সেটা কত হবে, জলের হাইট বের করেছি 29.2 থেকে মাইনাস এইচ, এইচ এর ভ্যালু 2, তাহলে বাদ দিয়ে দিলাম। তাহলে এতটা হচ্ছে কি আছে, এতটা হচ্ছে জল আছে, এত সেন্টিমিটার। ওকে, তাহলে এত সেন্টিমিটার পারদ আর এত সেন্টিমিটার জল, তাহলে এরা কতটা চাপ তৈরি করবে বলো? তাহলে টোটাল চাপ কত হবে, 8 সেন্টিমিটার, অর্থাৎ 2 সেন্টিমিটারের চাপ, পারদের 2 সেন্টিমিটারের চাপ, আর জলের এত সেন্টিমিটারের চাপ, তাই তো? তাহলে মোট চাপ কত হবে, মোট চাপ দাঁড়াচ্ছে হচ্ছে পারদের 2 সেন্টিমিটারের চাপ, কারণ পারদ 2 সেন্টিমিটার আছে, তাহলে পারদের কি 2 সেন্টিমিটারের চাপ, সাথে কি, সাথে হচ্ছে জলের, বাকিটা জলের, অর্থাৎ জলের কত চাপ, 27.2 সেন্টিমিটারের চাপ। ওকে, তাহলে পারদের 2 সেন্টিমিটারের চাপ কত হবে, যে কোনো প্রবাহীর অভ্যন্তরে কত হয় চাপ, এইচ ডিজি, তাই তো? তাহলে এখানে এইচ কত, এইচ 1 ডি 1 জি প্লাস এইচ 2 ডি 2 জি। ওকে, প্রথমে এইচটা কার জন্য, পারদের জন্য, এইচটা কত, 2 সেন্টিমিটার, ঘনত্ব কত, ঘনত্ব হচ্ছে 13.6। ওকে, প্লাস জি, জি কত, জি হচ্ছে 980। তাহলে এটা হচ্ছে পারদের 2 সেন্টিমিটার পারদের চাপ। ওকে, যোগ এর সাথে কি, এর সাথে হচ্ছে জলের 27.2 সেন্টিমিটারের চাপ, তাহলে জলের ক্ষেত্রে এইচ টুটার ভ্যালু হচ্ছে 27.2,
D2 কত? D2 হচ্ছে 1 জলের ঘনত্ব। G কত? G হচ্ছে 980। তাহলে এবার এটা ক্যালকুলেট করে বলো তো, দুটাকে যোগ করে বলো, সেটাই হবে মোট চাপ। কত হয় বলো? মোট চাপ কত হয় বলো? কত দাঁড়াচ্ছে বলো? কি হলো? আচ্ছা, বাড়িতে বের করে মিলিয়ে নেবে, এটা আসবে। চাপ বলেছি তো, হ্যাঁ, 53312 আসবে। বাড়িতে চেক করে নিও। এই দুটো গুণ করবে, এগুলো সবগুলো প্লাস হচ্ছে, এটা গুণ করে নিয়ে যোগ করে দেবে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো কি বলো? হ্যাঁ স্যার। ওকে, কিন্তু বাড়িতে একটু পড়াশোনা করো, হ্যাঁ, বাড়িতে একটু পড়াশোনা করো এবং সিরিয়াসলি করো, কারণ যেগুলো জিনিস হয়ে গেছে সেগুলোর কোশ্চেনের আনসারগুলো তোমরা ঠিক মতো দিতে পারছো না। এবার যে জিনিসটা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কেন হচ্ছে? কারণ হচ্ছে কি, আমাদের যে পৃথিবীর যে উপরিতলটা আছে সারফেস, সেই পৃথিবীর উপরিতল যদি এটা হয়, এই উপরিতলের চারপাশে কি থাকে? থাকে, আমাদের অ্যাটমসফিয়ার আছে, মানে যাকে আমরা বলে থাকি যে তোমার কি বলে বাংলাতে ওটাকে, যে আমাদের যে গ্যাসীয় যে আবরণটা, বিভিন্ন ধরনের গ্যাস থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস থাকে। সো পৃথিবীর একটা কি, এটা হচ্ছে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ারের বাংলা মানে হচ্ছে বায়ুমণ্ডল। আমি করি। সো বায়ুমণ্ডলটা আছে পৃথিবীর চারপাশে, তাই তো, পৃথিবীর সারফেসের উপরে। তাহলে এই যে বায়ুমণ্ডলে কি বিভিন্ন ধরনের গ্যাস থাকে, তাহলে গ্যাসগুলো কি কোনো নির্দিষ্ট পয়েন্টে গ্যাসগুলো কি হবে, চাপ দেবে, তাই তো। তাহলে এই যে চাপটা বায়ুমণ্ডলের কোনো একটা বিন্দুতে, তাকেই আমরা বলে থাকি কি, বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে নির্দিষ্ট কোনো একটা স্থানে, কোনো একটা বিন্দুতে কি হয়, কোনো একটা চাপ অনুভব হয়। কিসের জন্য? সেটা হচ্ছে আমাদের যে চারপাশে যে বায়ুমণ্ডলটা আছে, সেই বায়ুমণ্ডলের জন্য। ওকে, তাহলে বায়ুমণ্ডলের জন্য কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যে চাপটা অনুভব হয়, তাকেই আমরা সিম্পলি কি বলে থাকি, বায়ুমণ্ডলীয় চাপ বলে থাকি। ওকে, তাহলে সেই চাপটা কেন হয়? আবার সেম, ধরো এটা আমাদের মাটি, এখানে আমরা দাঁড়িয়ে আছি, এর ওপরে কি আছে, এয়ার আছে। তাহলে এই এয়ার গুলো কি হবে, অ্যাটমসফিয়ার গুলো কি হবে, এদের ওজন গুলো নিচের দিকে কাজ করবে, তাই না? তাহলে নির্দিষ্ট কোনো একটা বিন্দুতে কি হবে, একটা ওজন নিচের দিকে কাজ করবে। ওকে, তাহলে সেজন্য কি হয়, ওজন বলটার জন্য সেখানে আমরা একটা চাপ পেয়ে থাকি। ওকে, যাকেই আমরা বলে থাকি কি, বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে সিম্পলি কি, যে বায়ুমণ্ডলের ওজনের জন্য নির্দিষ্ট কোনো একটা বিন্দুতে যে চাপটা অনুভূত হয়, তাকেই আমরা বায়ুমণ্ডলীয় চাপ বলে থাকি। ওকে, তাহলে সিম্পলি যদি আমরা লিখি, তাহলে কি করে লিখতে পারি, বায়ুমণ্ডলীয় চাপ কিভাবে লিখতে পারি, যে স্থানে কোনো স্থানে নির্দিষ্ট কোনো বিন্দুর উপর, নির্দিষ্ট কোনো বিন্দুর বিন্দুর ওপর বা বিন্দুর চারিদিকে, তোমরা বলতে পারো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর কোনো স্থানে নির্দিষ্ট কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল
তার ওজনের জন্য লম্বভাবে বল প্রয়োগ করে, লম্বভাবে বল প্রয়োগ করে। ওকে, তাকেই কি বলে? তাকেই বায়ুমণ্ডলীয় চাপ বলে থাকে। তাকেই বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। ওকে, এবার প্রশ্ন আসে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে কোনো একটা নির্দিষ্ট স্থানে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর ওপর বায়ুমণ্ডলের ওজনের জন্য যে একটা একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বল প্রয়োগ হয় তাকেই আমরা বায়ুমণ্ডলীয় চাপ বলে থাকি। ওকে, এবার বায়ুমণ্ডলীয় চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বায়ুমণ্ডলীয় চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় প্রশ্নটা আসে। বায়ুমণ্ডলীয় চাপ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার, মাথায় রাখবে। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত, বা প্রমাণ চাপের মান কত? ওকে, তাহলে সেটা কত? সেটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। কত? 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, তাহলে এটার মান কত? এটার মান যদি আমরা বের করি, দেখো যে 76 সেন্টিমিটার তুমি যদি পারদ একটা ইয়ের মধ্যে আঁকো, টিউবের মধ্যে, তাহলে সেই 76 সেন্টিমিটার পারদ তার তলদেশে যে চাপটা দেয় সেই চাপটার কথাই বলেছে। ওকে, 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। তাহলে তোমরা এবার বলো, আমরা যদি 76 সেন্টিমিটার পারদ একটা টিউবের মধ্যে রাখি তাহলে সেটা তলদেশে কতটা চাপ দেবে বলো? কি হলো বলো? কি করে বের করব বলো? দেখো আমি তো করে দিতেই পারি, ফটাফট আমি না করে দিতেই পারি, তোমরা না বললে কি করে হবে? half equal to HDG. হ্যাঁ, তো সেটাই তো যেটা আমি করে দিলাম। আমি এমন নয় যে নতুন কিছু জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি মানে সেটা কোথাও না কোথাও আমি করিয়েছি। না করালে আমি কেন তোমাদেরকে প্রথমেই জিজ্ঞেস করবো? ওকে, তো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ সিম্পলি কি এইচডিজি এটা দিয়ে বের করব। তাহলে এইচ মানে কত এখানে? এইচ মানে 76। ডি কত? ডি এর ভ্যালু একটু আগেই দেখলাম যে পারদের ঘনত্ব কত হয়, 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, একটু আগেই দেখলাম। তাহলে এটা কত? 13.6। ওকে, ইন্টু জি, জি এর ভ্যালু কত? 980। তাহলে এই যে প্রত্যেকটা ভ্যালু যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা আমি লিখছি। সেটা কত? 1.013 ইন্টু 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এটা হচ্ছে প্রমাণ চাপের মান। ওকে, মাথায় রাখবে এটা হচ্ছে প্রমাণ চাপের মান। তাহলে প্রমাণ চাপের মান কত? 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এটা মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যারোমিটার যার সাহায্যে আমরা বায়ুমণ্ডলীয় চাপ মাপি, আর এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ কত? 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, যাকে আমরা কি 1.013 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বলতে পারি। ওকে, কারণ এটা কি করে পাচ্ছি? এটা আমরা এই 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপটাকে ক্যালকুলেট করলেই এটা আমরা পাবো, এই ভ্যালুটা পাবো। ওকে, হুম, দাঁড়াও তো, 980 তো, এখানে হচ্ছে 980 5। হ্যাঁ হ্যাঁ ঠিক, 1791। তাহলে এখান থেকে দুটো বায়ুমণ্ডলীয় চাপের থেকে কি বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলছি? কোনো একটা বিন্দুতে চাপ থাকবে। এবার দেখো আমরা একটা জিনিস দেখে থাকি যে আমাদের চারপাশে কিংবা কোথাও কোথাও আবহাওয়া যেগুলো দপ্তরগুলো আছে সেই আবহাওয়া দপ্তরগুলো কি বলে?
যে আমাদের একটা আগাম পূর্বাভাস দিয়ে দেয়। কিরকম পূর্বাভাস? যে আবহাওয়ার পূর্বাভাস, মানে 10 ঘন্টা পরে কি হবে বা কালকের দিনে কি হবে, কিংবা এই যে এখন আমরা ব্যারোমিটারে চাপ দেখে বলে দিতে পারি যে কোথাও ঘূর্ণিঝড় আসতে চলেছে কিনা। ঘূর্ণিঝড় আসলে আমরা আগেই টের পেয়ে যাই। ওকে, সো এগুলো কেন পেয়ে যাই? জাস্ট কারণ হচ্ছে আমরা কি ব্যারোমিটার সাহায্যে কি করতে পারি, ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুমণ্ডলীয় চাপটা মাপতে পারি। এবার বায়ুমণ্ডলীয় চাপ ধরো কোনো একটা জায়গায়, এই একটা পয়েন্ট আছে, বায়ুমণ্ডলীয় চাপটা তার উপর কমে গেল, নর্মালি যেরকম থাকে তার থেকে কমে গেল। এটার মানে কি? বায়ুমণ্ডলীয় চাপ কমে যাওয়ার মানে হচ্ছে যে বায়ুমণ্ডলের যে ওজনটা আছে সেই ওজনটা কমে গেছে। এবার বায়ুমণ্ডলের ওজন কখন কমে যায়? ওকে, বায়ুমণ্ডলের ওজন কখন কমে যায়? দুটো কন্ডিশন দিচ্ছি আমরা, যে সিম্পলি সাধারণ বাষ্প থাকলে, নাকি জলীয় বাষ্প থাকলে ওজনটা কমে যাবে বা ঘনত্ব কমে যাবে, তোমরা বলতে পারো। ওকে, বলো। ওকে, দেখো সাধারণ যে জলীয় বাষ্প আছে সেই সাধারণ জলীয় বাষ্পের তুলনায় যে জলীয় বাষ্পটা, মেইন জলীয় বাষ্পটা, এগুলো কি হয়? হালকা হয়। ওকে, তার ফলে কি হয়? হালকা হওয়ার ফলে তার ওজনটা কমে যায়, তার ফলে কি হয়? চাপটা কমে যায়। অর্থাৎ কোনো একটা জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে ব্যারোমিটারে যা চাপ আছে হঠাৎ করে ব্যারোমিটারটির চাপটা কমে যাচ্ছে, তার মানে আস্তে আস্তে ধীরে ধীরে কমছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে সেই জায়গায় আস্তে আস্তে বায়ুমণ্ডলীয় চাপ কমে যাচ্ছে। বায়ুমণ্ডলীয় চাপ কমে যাচ্ছে মানে সেই স্থানে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে মানে কি? বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবার কি? আবার ধরো কোথাও একটা পয়েন্টে তুমি ব্যারোমিটার নিয়ে বসে আছো, এবার ব্যারোমিটারের যে রিডিংটা বা বায়ুমণ্ডলীয় চাপটা তুমি মাপছো, এবার মাপতে মাপতে হঠাৎ করে তুমি দেখলে যে সেই বায়ুমণ্ডলীয় চাপটা হঠাৎ করে অনেকটা কমে গেল। ওকে, ৭৬ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ ধরো প্রথমে ছিল, হঠাৎ করে সেটা কমে ৫০ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে চলে আসলো। তাহলে কি? তুমি সেখানে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ দেখতে পাচ্ছ পারদস্তম্ভের চাপের, বায়ুমণ্ডলীয় চাপের। তাহলে সেক্ষেত্রে কি হয়? যদি কোথাও কোথাও বা কোনো জায়গায় হঠাৎ করে চাপ কমে যায়, ওকে, তাহলে কি হয়? আশেপাশের যে বায়ুমণ্ডল আছে সেই আশেপাশের বায়ুমণ্ডল থেকে কি করে সেখানে সেই জায়গাতে বায়ুমণ্ডল বা গ্যাসগুলো যেতে থাকে চারিদিক থেকে, অর্থাৎ সেখানে কি? সেখানে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দেয়। ওকে, তাহলে এইভাবেও আমরা কি করতে পারি? আগের থেকেই আমরা বুঝতে পারি যে এই জায়গায় একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে। কারণ আমরা অনেক সময় ইউজ করি, তোমরা দেখবে যখন বিশেষ করে সমুদ্রের ঝড়গুলো হয়, যে একটা কথা বলে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তাই তো? নিম্নচাপ কথাটার মানে কি? কোনো একটা পয়েন্টে বা কোনো একটা জায়গায় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ কমে গেছে। এবার বায়ুমণ্ডলীয় চাপ ওই জায়গাতে কমে যাওয়ার ফলে আশেপাশের যত যে বায়ুমণ্ডলের গ্যাসগুলো আছে সেই দিকে যেতে থাকে। কারণ কি? এইদিকে তো চাপ যা আছে তাই বেশি, তাহলে এইদিকে যেহেতু কম, তাহলে সবাই এইদিকে যেতে থাকে, চারিদিক থেকে এইদিকে হাওয়া বা কি বলে তোমার বায়ুমণ্ডল আসতে থাকে, তার ফলে সেখানে একটা ঘূর্ণিঝড়ের তৈরি হয় বা সৃষ্টি হয়। কথাটা কি বুঝেছো বলো? তাহলে নিম্নচাপ জিনিসটা কি বোঝা গেছে? যে নিম্নচাপ মানে হঠাৎ করে কোনো একটা বিন্দুতে কি হচ্ছে? বায়ুমণ্ডলীয় চাপটা কমে যাচ্ছে, তার ফলে আশেপাশের বায়ুমণ্ডল থেকে কি হচ্ছে? আশেপাশের বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল সেই জায়গাতে যাচ্ছে বা সেই বিন্দুতে বা সেই স্থানে তোমার হচ্ছে যেতে থাকছে, তার ফলে ঘূর্ণিঝড়ের তৈরি হয়। ওকে, তো বায়ুমণ্ডলীয় চাপ একটা ইম্পর্টেন্ট টপিক। বায়ুমণ্ডলীয় চাপ থেকে কি একটা বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে সেটা দেখলাম, এবং বায়ুমণ্ডলীয় চাপ কোন যন্ত্র দিয়ে মাপি সেটা দেখলাম, ব্যারোমিটার যন্ত্র দিয়ে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত সেটা দেখলাম, এবং আমরা ব্যারোমিটারের পাঠ কমে গেলে কি হচ্ছে সেটা আমরা দেখলাম। ওকে, ব্যারোমিটারের পার্ট কমে গেলে কি হচ্ছে? সেই জায়গায় নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। ওকে, নিম্নচাপের সৃষ্টি হচ্ছে মানে সেখানে বৃষ্টি অথবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। এবার কোনো একটা জায়গায় যদি ব্যারোমিটারের বা বায়ুমণ্ডলীয় চাপ কমে না গিয়ে যদি বেড়ে যায়, তখন কি হবে? বায়ুমণ্ডলীয় চাপ বেড়ে গেল, তো বায়ুমণ্ডলীয় চাপ যখন বেড়ে যাবে, ঠিক আছে, তার মানে কি হবে? সেই জায়গায় চাপ বেশি হবে, তার মানে সেই জায়গা থেকে বায়ু অন্যদিকে যেতে থাকবে। ওকে, অর্থাৎ এই দিকে একটা আউটফ্লো হবে।
ক্লিয়ার? সো এই ওভার চাপটা এটা আমরা খুব কমই দেখি, নিম্ন চাপটাই বেশি আমাদের চোখে চারপাশে যে আবহাওয়ার পরিবর্তনগুলো ঘটে সেখানে নিম্নচাপের দরুনই এই বেশিরভাগ ঘটনাগুলো ঘটে থাকে। ওকে, আচ্ছা তোমরা এবার একটা কথা বলো যে দুইটা জায়গা আছে, একটা জায়গা আছে পুরো গরম স্থান, গরম মানে এখানে টেম্পারেচার বেশি, ওকে, আর একটা জায়গা আছে যেখানে একটু তুলনামূলক গরমটা কম, এখানে যা গরম বা তাপমাত্রা আছে তার তুলনায় একটু এখানে ঠান্ডা, একটু ঠান্ডা আছে। Okay? তাহলে কোন ক্ষেত্রে বায়ুমণ্ডলীয় চাপ, কোন জায়গায় বায়ুমণ্ডলীয় চাপ বেশি হবে আর কোন জায়গায় কম হবে বলো? ঠান্ডা জায়গাটায় কম হবে। ঠান্ডা জায়গাটাতে কম হবে, কেন? ঠান্ডা জায়গাটাতে কম হবে কেন? শুধু বলে দিলাম আর হয়ে গেল তা তো নয়, তাই না? যদি কম হয় তো কেন হবে, যদি বেশি হয় তো কেন হবে, দুটোতেই প্রশ্ন করতাম। ঠিক আছে, এবার তুমি তো ঠিক উত্তর দাওনি, কারণ এই কারণেই দিতে পারো না ঠিক উত্তর, তুমি জানো না মানে এক্সপ্লেনেশনটা কি আসলে। দেখো, কোনো একটা জায়গা, এখানে অনেক সূর্যের তাপ পড়ছে, অর্থাৎ জায়গাটা গরম, তার মানে কি জায়গাটা গরম হওয়া মানে সেখানে যে এই বায়ুমণ্ডলের যে ঘনত্ব থাকে সেই বায়ুমণ্ডলের ঘনত্বটা কমে যায়। ওকে, বায়ুমণ্ডলের যে ঘনত্ব থাকে সেই ঘনত্বটা কি হয়, কমে যায়। তাহলে গরম জায়গায় বায়ুমণ্ডলের ঘনত্ব কম আর ঠান্ডা জায়গায় বায়ুমণ্ডলের ঘনত্ব বেশি। তাহলে তোমরা এবার বলো, কোথাও যদি ঘনত্ব বেশি হয় তাহলে সেখানে চাপ কি বেশি হবে না কম হবে? ঘনত্ব বেশি হওয়া মানে কি চাপ বেশি হয় না কম হয়? হ্যাঁ, বেশি। হ্যাঁ, তাহলে ঠান্ডা জায়গায় চাপ বেশি হবে আর গরম জায়গায় চাপ কি হয়, গরম জায়গায় চাপ কম হয়। তার ফলে কি হয়, তার ফলে গরম জায়গা থেকে ঠান্ডা জায়গার দিকে হাওয়া প্রবাহিত হতে থাকে। ওকে, সরি সরি এই দিকে না, সরি, চাপ যেহেতু কম, বেশি থেকে কমের দিকে যাবে। ঠিক আছে, এখানে বেশি, তাহলে এই দিক থেকে এই দিকে আসবে, বেশি থেকে কমের দিকে আসবে। ওকে, কথাটা ক্লিয়ার? তাহলে সেজন্যই আমরা কি দেখি যে যে জায়গায় গরম সেই জায়গায় কি হয়, সেই দিক থেকে তোমার হাওয়া আসতে থাকে। ওকে, ঠান্ডা হাওয়া আসতে থাকে, যে জায়গায় গরম হাওয়া সেগুলো কি হালকা হয়ে উপরে উঠে যায়, তার বদলে সেখানে ঠান্ডা হাওয়া আসতে থাকে। ওকে, সো এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় দিয়ে দেয় যে গরম জায়গায় তোমার বায়ুমণ্ডলের চাপ বেশি নাকি ঠান্ডা জায়গায় বায়ুমণ্ডলের চাপ বেশি। সো ঠান্ডা জায়গায় কিন্তু বায়ুমণ্ডলের চাপ বেশি হয় গরম জায়গার থেকে। ওকে, এবার আমরা আসি একটা জিনিস, আরেকটা আমরা ব্যবহার করে থাকি এই তোমার তরলের চাপের উপর বা প্রবাহীর চাপের উপর ডিপেন্ড করে, যাকে আমরা বলি সাইফন। সাইফন জিনিসটা আসলে কি? সাইফন জিনিসটা আসলে একটা হচ্ছে, আমরা তরলের চাপটাকে কাজে লাগিয়ে একটা আমরা সিম্পল মেকানিক্স ইউজ করি কি ক্ষেত্রে, যে কোনো একটা, এই ধরো একটা উঁচু জায়গায় আমি একটা বালতিতে জল রেখেছি, ওকে, এবার আর নিচু জায়গায় আমি আর একটা অন্য খালি বালতি রেখেছি। এবার আমি যদি কি করি, আমি যদি একটা পাইপের মধ্যে জল ঢুকিয়ে পাইপটাকে এইভাবে লাগিয়ে দেই, ঠিক আছে, একটা পাইপ জল ভর্তি করে এইভাবে লাগিয়ে দিলাম, তাহলে আমি দেখতে পাবো যে কি এখান থেকে জল ওপরের যে বালতিটা রেখেছি সেখান থেকে জল কি আস্তে আস্তে নিচের বালতিটাতে পড়তে থাকছে। So, এই যে সিস্টেমটা এটাকে আমরা বলে থাকি সাইফন। তাহলে এই সাইফনটা কেন কাজ করে, কারণ এখানে সেম, এখানে হচ্ছে কি, এখানে এই যে ওপরের যে তোমার বালতিটা আছে এখানে কি থাকে, এখানে বায়ুমণ্ডলীয় চাপ বেশি থাকে, তার ফলে চাপ বেশি থেকে চাপ কমের দিকে যায়। ওকে, একটাই কারণ, এখানে চাপটা কি, এখানে চাপটা বেশি আর এখানে চাপটা কম, এই জন্য জলগুলো কি হতে থাকে, ওপরের বালতি থেকে নিচের বালতির দিকে নামতে থাকে। ওকে, তো এখানে কার সাহায্যে করা হয়, সাইফন। এই জিনিসটাই জিজ্ঞেস করে বেশিরভাগ, যে সাইফন কার উপর বেস করে কাজ করে। সো এটা বায়ুমণ্ডলীয় চাপের উপর বেস করে কাজ করে। ওকে, বায়ুমণ্ডলীয় চাপের। ওকে, বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে এই ঘটনাটা এখানে ঘটতে থাকে। আর একটা মানে ইম্পর্টেন্ট ধর্ম আছে প্রত্যেকটা তরল পদার্থের, সেটা কি, সেই প্রত্যেক তরল পদার্থের হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম। ঠিক আছে, সম মানে সমোচ্চশীলতা
মানে সমান উচ্চতায় ওঠে। সো সমোচ্চশীলতা ধর্ম কি? সমোচ্চশীলতা ধর্ম যেটা হচ্ছে তোমরা, আচ্ছা তোমরা কোথাও যখন বাড়িতে রাজমিস্ত্রি কাজ করে তখন একটা জিনিস লক্ষ্য করেছো যে তারা একটা পাইপের মধ্যে জল ঢুকিয়ে কি করে, কোথাও যদি তারা হাইট আর কি ইয়ে করতে চায়, মেজার করতে চায়, লেভেল করতে চায়, তখন দেখবা যে পাইপের মধ্যে জল ঢুকিয়ে একটা ইউটিউবের স্থান বানিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ইয়েটা পাইপের জলের যে উচ্চতাটা লেভেলটা সেটাকে সমান করার চেষ্টা করে। দেখেছো কি? রাজমিস্ত্রিরা যখন কাজ করে তখন একটা জলের পাইপকে লেভেল করার জন্য তারা কি করে, ইউজ করে। এটার কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা তরলের একটা সমোচ্চ কি সমোচ্চশীলতা একটা ধর্ম আছে। তো এই ধর্মটা কি? এই ধর্মটা হচ্ছে সিম্পলি এটা, আমরা যদি একটা ইউটিউবের পাইপ রেখি, ধরো একটা আমাদের কাছে ইউটিউবের পাইপ আছে, ওকে, তাহলে আমরা যদি একদিক দিয়ে জল ঢালি, ওকে, তাহলে আমরা দেখব যে যতটুকু প্রথমে আমরা ধরো একটু জল ঢাললাম, তাহলে সেটা দেখবো সেই জলটা এইটুকু জায়গাতে আছে। তার থেকে একটু বেশি জল ঢাললাম, তাহলে আমরা দেখব যে এই রকম জায়গায় ধরো জলটা আছে। তার থেকে আরো বেশি জল ঢাললাম, তাহলে দেখবো আমরা এইটুকু জায়গায় আছে। ওকে, তার থেকে একটু বেশি ঢাললাম, ধরলাম এই অবধি ঢাললাম, তাহলে আমরা দেখতে পাবো যে যখন আমরা যত বেশি বেশি করে জল বাড়াবো, একটা জিনিস দেখতে পাবো যে এই যে ইউটিউবের যে দুইটা বাহু আছে, দুইটা বাহুতে সেম উচ্চতায় জল থাকবে, অর্থাৎ এখানে যত উচ্চতায় থাকবে এখানেও সেম উচ্চতায়। এইরকম কিন্তু হবে না যে ব্যাপারটা এইদিকে এতটুকু জল আর একটা টিউবে এতটুকু জল, মানে অনেকটা বেশি। এই ঘটনাটা কখনো ঘটবে না। অর্থাৎ কি? অর্থাৎ তুমি যেভাবেই জলটাকে যে মানে যে কোনো ভাবেই রাখো না কেন, তারা চেষ্টা করবে কি সেম উচ্চতায় থাকার জন্য, যদি একই পাত্রে তুমি রাখো। এবার এখানে তুমি সেপারেশন যদি করে দাও, এখানে একটা কিছু লাগিয়ে দাও যে এদিকে জল এদিকে পাস করতে দেবো না, তাহলে হবে। ওকে, তাহলে তুমি বিভিন্ন উচ্চতায় পেতে। কিন্তু এরকম যদি কোনো সেপারেশন না থাকে, অর্থাৎ অবাধে কি করতে পারে, যাতায়াত করতে পারে, তাহলে দুইটা ইয়েতেই, দুইটা টিউবেই আমরা কি দেখতে পাবো যে জল সমান সমান উচ্চতায় আছে। এই যে ধর্মটা তরলের, একেই আমরা বলে থাকি কি সমোচ্চ কি সমোচ্চশীলতা ধর্ম। সমোচ্চশীলতা ধর্ম। ওকে, সবার কাছে ক্লিয়ার বলো? বলো ক্লিয়ার কি সবার কাছে? কেউ কিছু বলছো না তোমরা, কি ব্যাপার? ওকে, তাহলে এটাই হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। ওকে, এবার আমরা আসি প্লবতা। ওকে, এবং এখানেই আমরা দেখব আর্কিমিডিসের প্রিন্সিপালও দেখব। ওকে, সো প্লবতা জিনিসটা আগে কি? প্লবতা জিনিসটা হচ্ছে এটা যে কোনো একটা বস্তুকে ধরো আমরা বাইরে বায়ুমণ্ডলের মধ্যে মাপলাম, বায়ুমণ্ডলের মধ্যে কি করলাম, এর ওয়েটটাকে মাপলাম। ধরো এর ওয়েটটা সিম্পলি আসছে তোমার 70 কেজি ওয়েট, 70 কেজি ওয়েট। এবার এটাকে কোনো একটা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে আমি মেপেছি, ঠিক আছে। এবার এই সেম বস্তুটাকে আমি যদি এইভাবে মাপি, যে বস্তুটাকে আমি অর্ধেকটা জলে নিয়েছি আর অর্ধেকটা বাইরে নিয়েছি, ওকে, এইভাবে যদি মাপি যে বস্তুটার অর্ধেকটা অংশ কি আছে, অর্ধেকটা অংশ জলের ভেতরে আছে আর অর্ধেকটা অংশ জলের বাইরে, এইভাবে আমি কি করলাম, বস্তুটার ওয়েটটাকে মেজার করলাম, তাহলে আমি দেখব যে বস্তুটার ওয়েটটা কি বায়ুমণ্ডলে যা ছিল তার থেকে কমে যাবে। অর্থাৎ ধরো এটা 65 কেজি ওয়েট হলো, কখন? যখন হচ্ছে অর্ধেকটা অংশ জলে ডোবানো আছে। এবার অর্ধেকটা অংশ জলে না ডুবিয়ে আমি যদি পুরোটা অংশ জলে ডুবিয়ে দেই, অর্থাৎ এইরকম ভাবে এখন যদি বস্তুটার আমরা ওয়েট মেজার করি, যে পুরো বস্তুটা জলের ভেতরে আছে, পুরোটাই নিমজ্জিত অবস্থায় আছে, এবং এইভাবে আমরা মেজার করছি একটা স্প্রিং তুলা দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে এর ওয়েটটা কি হবে, এর থেকেও আরো কমে যাবে। অর্থাৎ এইরকম একটা ধরো আসলো। ওকে, তাহলে এই যে ওয়েটটা কমে যাচ্ছে, এটা যদি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স করি আমরা দেখতে পাবো। ওকে, একদম প্র্যাকটিক্যালি আমরা যদি পরীক্ষা করি এটা আমরা দেখতে পাবো। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এটা
যখন এই বস্তুটাকে আমরা জলের মধ্যে রাখছি তখন কি করছে, এই জলটা এই বস্তুটার ওপর কি করছে, ওপরের দিকে একটা বল প্রয়োগ করছে। ওকে, এবার এই যে উপরের দিকে বল প্রয়োগ করছে, এখানেও উপরের দিকে বল প্রয়োগ করছে। ওকে, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি, যে এইখানে কি ছিল, এখানে বস্তুটার অর্ধেকটা অংশ ডোবানো ছিল বা নিমজ্জিত ছিল, সেজন্যই এখানে একটু কম ফোর্স কাজ করেছে, কম বল কাজ করেছে উপরের দিকে। আর যখন পুরো বডিটাকে আমরা ডোবাচ্ছি, ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে, তখন একটা বেশি ফোর্স কাজ করছে। ওকে, তাহলে এই যে ফোর্সটা, যে কোনো তরলের মধ্যে আমরা যদি কোনো একটা বস্তুকে নিমজ্জিত বা ডোবাতে চাই, তাহলে কি করে, সেই তরলটা বস্তুটার ওপর ওপরের দিকে একটা বল প্রয়োগ করে। এই বলটাকেই আমরা বলে থাকি প্লবতা। সবার কাছে কি ক্লিয়ার বলো? তাহলে সিম্পলি প্লবতা কি, যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে তরল ওই বস্তুর ওপর কি করে, বস্তুর ওপর ওপরের দিকে একটা বল প্রয়োগ করে, উপরের দিকে একটা বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকেই আমরা কি বলি, প্লবতা। এই ঊর্ধ্বমুখী বলকেই বলা হয় প্লবতা। সবার কাছে কি ক্লিয়ার বলো? তাহলে যে কোনো একটা বস্তুকে আমরা আংশিক তোমরা নিমজ্জিত করো, অথবা মানে আংশিক ডোবাও অথবা পুরোটা ডোবাও, তাহলে দুই ক্ষেত্রেই কি হয়, একটা বল উপরের দিকে কাজ করে। যে বলটা কে কাকে দেয়, তরলটা দেয় বস্তুটাকে, সেই বলটাকেই আমরা বলে থাকি কি বল, প্লবতা বল। ওকে, সবার কাছে ক্লিয়ার বলো? তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই প্লবতা বলটা আমরা মাপবো কিভাবে, তাই তো? এই প্লবতা বলটা তো আমরা বুঝলাম, ঠিক আছে, এটাকে যদি এখন আমরা মাপতে চাই, তাহলে কি করে মাপবো? ওকে, তাহলে আর্কিমিডিস এটা বলেছিলেন, আর্কিমিডিসের প্রিন্সিপাল বা আর্কিমিডিসের নীতি থেকে আমরা এটা কি করতে পারি, মাপতে পারি। তো আর্কিমিডিসের নীতি কি? আর্কিমিডিস এটা বলেছিলেন আমাদের, আর্কিমিডিসের নীতি, আর্কিমিডিসের নীতি এটা বলে যে কোনো একটা তরল কোনো একটা বস্তুর ওপর কতটা প্লবতা বল দিচ্ছে, সেটা নির্ভর করে যে ওই বস্তুটা, যে বস্তুটা আমরা নিমজ্জিত করছি, ওই বস্তুটার আয়তনের দ্বারা কতটা জল বা তরল কি হচ্ছে, সেখান থেকে সরে যাচ্ছে বা ডিসপ্লেস হচ্ছে। ওকে, তাহলে সিম্পলি আমরা কি করে বের করতে পারি, সিম্পলি এভাবে এই জিনিসটা মনে রাখো যে প্লবতা বল আমরা মাপবো কি করে। প্লবতা বল মাপার সূত্র হলো সিম্পলি ভিডিজি। এবার এগুলো কি কি, ভি হচ্ছে সিম্পলি হচ্ছে যে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, কি, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন মানে কতটা অংশ কি আছে, জলের ভেতরে বা তরলের মধ্যে ডোবানো আছে। ওকে, সেই আয়তনটা। আর ডি হচ্ছে কি, ডি হচ্ছে তরলের ঘনত্ব। আর জি সিম্পলি কি, জি হচ্ছে সিম্পলি আমাদের কাছে যেটা হয় সেটা, জিটা কি, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ওকে, তাহলে এই যে আর্কিমিডিসের নীতি এটাই বলে, আর্কিমিডিসের নীতি থেকে পাই আমরা। আমি আর ডেরিভেশনটা আলাদা করে দেখাচ্ছি না তোমাদেরকে, ডাইরেক্ট এটা লিখে দিচ্ছি। তাহলে এফ হচ্ছে কি, এফ হচ্ছে প্লবতা বল। তাহলে প্লবতা বল কোনো একটা তরল দ্বারা কি করে মাপবো,
যে যে বস্তুটা আমরা নিমজ্জিত করছি সেই বস্তুর নিমজ্জিত অংশের আয়তন কত, মানে যতটা অংশ ডোবানো আছে সেই অংশটার আয়তন লাগবে। এই কারণেই লাগবে কারণ ওই অংশটা কি করে, অতটা পরিমাণ জল সেখান থেকে কি হয়ে যায়, অন্য জায়গায় চলে যায়। ওকে, সেই জন্যই আমাদের ওই জিনিসটা প্রয়োজন হয়। ওকে, তাহলে এটাই হচ্ছে সিম্পল কি আর্কিমিডিসের নীতি, যেটা আমাকে এটা বলে যে কোনো একটা বস্তু তাহলে কি জলের মধ্যে বা কোনো একটা গ্যাসের মধ্যে আমরা যদি নিয়ে যাই তাহলে কি তার যে নির্দিষ্ট যে ওজনটা, তাহলে এবার বলো বস্তুটার যে নির্দিষ্ট ওজনটা, অরিজিনাল ওজনটা কোনো একটা গ্যাসের মধ্যে বা তরলের মধ্যে যদি মাপি, সেই সেম ওজনটাই থাকবে নাকি কমে যাবে, বলো। আমার কথা, প্রশ্নটা কি বুঝেছো তোমরা? আমি বললাম যে একটা বস্তুকে আমরা একদম খালি জায়গায় মাপলাম, তাহলে একটা ওয়েট পাবো। তারপরে সেই বস্তুটাকে যদি আমরা কোনো গ্যাসীয় পদার্থের ভেতরে মাপি বা তরলের মধ্যে মাপি, তাহলে সেক্ষেত্রে বস্তুটার ওজন কি আগের সাথে সেম থাকবে নাকি কমে যাবে নাকি বেশি হবে? সিম্পলি কমে যাবে, তাই তো। কেন কমে যাবে? কারণ সেটা গ্যাস হোক বা তরল হোক, তারা কি করবে, বস্তুটার ওপর একটা প্লবতা বল প্রয়োগ করবে। আর প্লবতা বলটা কোন দিকে দেয়, সব সময় ওপরের দিকে দেয়, ঊর্ধ্বমুখী। ওকে, ঊর্ধ্বমুখী দেয় মানে সেটা কি করবে, সেটা বস্তুর ওজনটাকে একটু কমিয়ে দেবে, মানে একটু হ্রাস করে দেবে। ওকে, তাহলে এটা কিন্তু অনেক সময় বলে দেয় যে আপাত হ্রাস, বস্তুর আপাত হ্রাস কি হবে। একটা বস্তুকে তুমি বাইরে হাওয়াতে মাপলে আর তারপরে তুমি একটা জলের মধ্যে মাপছো, তাহলে বস্তুর আপাত ওজনটা কি হবে, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে না একই থাকবে নাকি কোনোটাই হবে না, মানে দুটোই হবে। এরকম কিছু অপশন দিয়ে দিল। সো তখন তোমাকে বলতে হবে যে সিম্পলি প্লবতা বলের জন্য কি হয়, বস্তুর যে ওজন আছে সেই ওজনটা কমে যায় যখন আমরা তরলের মধ্যে বা গ্যাসের মধ্যে কি করি, বস্তুটার ওজন মাপি। মনে থাকবে বলো, বলো মনে থাকবে তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই হচ্ছে একদম শর্টকাট আর্কিমিডিসের নীতি, আমাদের ক্লিয়ার। এবার হচ্ছে আর একটা জিনিস, এটাই আমরা আজকের মতো লাস্ট টপিক করব, যে কোনো একটা বস্তু তরলের মধ্যে কখন ডুবে যায় আর কখন ভেসে থাকে, তাই তো। একটা বিশাল প্রশ্ন। আমি যদি তোমাদের দুইটা ঘটনা বলি, একটা ঘটনা হচ্ছে এই জলের মধ্যে, এখানে ধরো জল আছে, ওকে, এখানে ধরো জল আছে, জলের মধ্যে তুমি একটা পাথর, ধরো একটা লোহার টুকরো ফেলে দিলে, তাহলে সেই লোহার টুকরোটা ডুবে যায়। কিন্তু তুমি যদি সিম্পলি একটা লোহার কড়াই এখানে বসিয়ে দাও, লোহার কড়াই, ধরো একটা কড়াই আছে লোহার, লোহার কড়াইটা বসিয়ে দিলে তুমি দেখবে লোহার কড়াইটা ভেসে থাকে। দুটোই তো লোহার, একটা ডুবে যাচ্ছে একটা ভেসে থাকছে, কেন? এটার কি কোনো নির্দিষ্ট কারণ আছে? তাহলে দেখো সিম্পলি আমি কি বললাম, আমরা যে একটা হচ্ছে বস্তুটার ওজন, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বস্তুটার ওজন, সেই বস্তুটার ওজন আমরা ধরলাম ডব্লিউ, সেটা কোন দিকে কাজ করে, নিচের দিকে। আর এই যে তরল পদার্থটা আছে, তরল পদার্থটা কি বস্তুটার উপর যে বলটা দেয় তাকে কি বলি, প্লবতা বল, তাই তো। তাকে বললাম আমরা সাপোজ ডব্লিউ 1। তাহলে একটা বস্তু কখন ডুবে যাবে, যদি বস্তুর যে ওজনটা আছে সেই ওজনটা যদি প্লবতা বলের থেকে বেশি হয়। আমার কথাটা কি বুঝতে পারছো? যদি বস্তুটার ওজন মানে নিচের দিকের বলটা উপরের দিকের বলের থেকে বেশি হয়, তাহলে নিচের দিকের বলটা বেশি হলে কি হবে, বস্তুটাকে নিচের দিকে নিয়ে আসবে, তাই না। অর্থাৎ কি, যখন ওজনটা, কোনো একটা বস্তুর ওজন প্লবতা বলের থেকে বেশি হয়, তখন একটা বস্তু কি হয়, তখন একটা বস্তু ডুবে যায়। এটা হচ্ছে ডুবে যাওয়ার কন্ডিশন। ওকে, এটা হচ্ছে ডুবে যাওয়ার কন্ডিশন। কখন ডুবে যায়, যখন হচ্ছে বস্তুটার ওজন প্লবতা বলের থেকে বেশি হয়। ওকে, আর এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে ভেসে থাকে কেন, কারণ এই ক্ষেত্রে ভেসে থাকার কারণ যে এই যে কড়াইটার যে ওজন আছে, এই ওজনটা নিচের দিকে কাজ করছে, কিন্তু প্লবতা বল কোন দিকে, ওপরের দিকে। এই যে প্লবতা বল এখানে বেশি, তার জন্যই বস্তুটা ভেসে থাকে। অর্থাৎ যখন প্লবতা বল বস্তুটার ওজনের থেকে কি হয়, ওজনের থেকে বেশি হয়, তখন কি হয়, একটা বস্তু তরলের উপর ভেসে থাকে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে কখন, যখন কোনো একটা বস্তু আছে যারা একদম নিরেট বস্তু নয়,
নিরেট মানে একটু ফাঁপা আছে, সেই ধরনের বস্তুর ক্ষেত্রে এই কন্ডিশনটা হচ্ছে মেইন কন্ডিশন। কিন্তু যদি কোনো একটা এমন বস্তু থাকে যেগুলো হচ্ছে পুরোপুরি নিরেট বস্তু, যেমন কি, যেমন আমরা একটা নিরেট বস্তু বলতে পারি যে এক টুকরো পাথর আছে, ধরো এটা একটা পাথর আছে, স্টোন, আর এক টুকরো আমাদের কাছে কি আছে, সেম ইয়ের একটা থার্মোকল আছে, থার্মোকল থার্মোকলের টুকরো আছে। ওকে, তাহলে এই দুটোকেই যখন আমরা জলের মধ্যে ফেলবো, তাহলে কি দেখবো, যে স্টোনটা বা পাথরটা ডুবে যাচ্ছে কিন্তু থার্মোকলটা কি ভেসে থাকছে। তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রেও সেম প্লবতা বল এখানে বেশি। ওকে, কিন্তু নিরেট বস্তুর ক্ষেত্রে যে স্পেশাল কন্ডিশনটা সেটা কি, তাদের ঘনত্বের ওপর ডিপেন্ড করে। ওকে, যে নিরেট বস্তুটার যদি ঘনত্ব কি হয়, ঘনত্ব বস্তুটার ঘনত্ব, ওকে, বস্তুর ঘনত্ব যদি কি হয়, তরলের ঘনত্বের থেকে বেশি হয়, তরলের ঘনত্ব থেকে বেশি হয়, তাহলে কি হবে বলো তো, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের থেকে বেশি হলে কি হবে, ডুবে যাবে। ওকে, আর যদি কিনা উল্টোটা হয়, অর্থাৎ তরলের ঘনত্ব বেশি, তরলের ঘনত্ব বস্তুর ঘনত্বের থেকে বেশি, তখন কি হবে, তখন কিন্তু বস্তুটা ভেসে থাকবে। ওকে, তরলের ঘনত্ব যদি বস্তুর ঘনত্বের থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুটা কি থাকবে, ভেসে থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কয়েকটা জিনিস, যে কখন একটা বস্তু ভেসে থাকবে আর কখন ডুবে যাবে। হ্যাঁ, সেটা তাহলে কি, এক নাম্বার হচ্ছে বস্তুর ওজন আর প্লবতার উপর ডিপেন্ড করে। কি করে, যদি ওজন বেশি হয় প্লবতার থেকে ডুবে যাবে, প্লবতা বেশি হলে ভেসে থাকবে। আর অন্যভাবে কি, ঘনত্ব দিয়েও আমরা সেটাকে বলতে পারি, কার ক্ষেত্রে, ফর নিরেট বস্তু। ওকে, তাহলে কি হয়, যখন বস্তুর ঘনত্বটা বেশি হয় তরলের ঘনত্বের থেকে, তখন সেটা ডুবে যায় বস্তুটা। আর যখন তরলের ঘনত্ব বেশি থাকে বস্তুর ঘনত্বের থেকে, তখন কিন্তু সেটা আবার ভেসে থাকে। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস মনে থাকবে। আমি কিন্তু নেক্সট দিন প্রশ্ন জিজ্ঞেস করব, বলে দিলাম, একদম নেক্সট দিন প্রশ্ন জিজ্ঞেস করবো এই রিলেটেড। বলো, মনে থাকবে সবার? হ্যাঁ স্যার। ওকে, চলো আজকের মতো এখানেই থাক। হ্যাঁ, আজকের মতো এখানেই আমরা স্টপ করি। তোমরা বাড়িতে পড়াশোনা করতে থাকো কিন্তু। চলো, টাটা আজকের মতে।